আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগত। আজকে আমি কওমি মহিলা মাদ্রাসা এই বিষয়ে দু একটি কথা বলবো, তথা মহিলা মাদ্রাসায় বর্তমান যেইভাবে অনৈতিক কার্যকলাপের আসতেছে, অভিযোগ আসতেছে এবং তারই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় মাজার ওস্তাদদেরকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, অভিযোগ অনুযোগ বিভিন্ন রকমের কথাবার্তা আসতেছে এবং এরই প্রেক্ষিতে কিছু কিছু মানুষ তারা দাবি তুলতেছে যে মহিলা কওমি মাদ্রাসা এগুলি বন্ধ করে দেওয়া দরকার। আদতে এই অভিযোগের ভিত্তিতে বা বাস্তবিক পক্ষেই যদি অভিযোগগুলি সত্য হয়, তাহলে মাদ্রাসা কি বন্ধ করে দেওয়া উচিত না কি, এই বিষয়টা নিয়েই মূলত আজকের আলোচনা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো কমেন্ট এমন হয় যে সেটা আমার জন্য খুবই উদ্দীপনামূলক বা কোনো পরামর্শমূলক, আমি সেটাও ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে মূলত এটা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে আজকের আলোচনা নয়, বরং বেশ কিছু ঘটনাকে সামনে রেখে। তার ভিতরে গত 2-3 দিন যাবৎ আমরা দেখতেছি সাভারের একটি ঘটনা, যেখানে এক হুজুরকে ওইখানে প্রধান শিক্ষক তাকে ডেকে নিয়ে গার্ডিয়ানের বাসায় নিয়ে তাকে থাপড়ানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে, পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তারও কয়েকদিন পূর্বে আমরা দেখেছি আরেকটা ঘটনা, সেখানেও এক ওস্তাদের বিরুদ্ধে 11 বছরের এক কন্যা শিশু ধর্ষণের অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে সে ওস্তাদ ডিএনএ টেস্টের আবেদন করেছেন, আহ্বান করেছেন, এরপরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন অবধি ডিএনএ টেস্টের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই বিষয়টা এখনো নিশ্চিত নয়। তারও আগে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জে আরেকটি ঘটনা, সেখানে এক মসজিদের ইমামকে এই ধরনের একটা অনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তাকে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে তিনি 1.5 মাস 2 মাস জেল খাটার পরে ডিএনএ টেস্টের আবেদনের প্রেক্ষাপটে তার ডিএনএ টেস্ট করার পরে প্রমাণিত হয় যে আদতে ওই শিক্ষক দোষী নন, বরং দোষী সেই মেয়েটির আপন বড় ভাই, অর্থাৎ আপন বড় ভাই এই ধরনের অনৈতিক কাজ করেছেন। তো এই বিষয়গুলি সামনে রাখলে আসলে আমাদের নানাবিধ সমস্যা সামনে আসতেছে, যে আসলে আমাদের সমাজ যে ঘুণে ধরা সমাজ, এই সমাজের এই বিষয়গুলি আসলে কিভাবে আমরা ঠিক করব, সেই বিষয়টাই মূলত আমার আজকের আলোচনা থাকছে ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু সাভারের ঘটনাটা একটু আপনাদেরকে দেখাই, যে মূলত সাভারের ঘটনাটা প্রথম দিকে মেয়েটি সাক্ষাৎকার দিয়েছিল যে তাকে হুজুরে কোলে বসিয়েছে। মেয়েটার বয়স 14-15 বছর বয়স, এরকম একটি 7ম শ্রেণীতে পড়ে। পরবর্তীতে আবারও এই সংবাদটাই দেখলাম, নতুন করে ওই মেয়েটার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেখানে মেয়েটি বলছে যে তাকে একটি ঘরে বন্দি করে হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি এভাবে সত্য না বলো তাহলে তোমাকে থানার পুলিশে দেওয়া হবে। এই ঘটনার থেকেও কিছু বিষয় আমার কাছে আরো সন্দেহ হয় যে আদতে এই ঘটনা সত্যিকার অর্থে হুজুর জড়িত কিনা, সেটা সন্দেহ থেকে কিন্তু বাহিরে থাকছে না। কারণ মেয়েটিকে বলা হয়েছে তুমি সত্য না বললে তোমাকে থানা পুলিশে দেওয়া হবে। তো সত্য বলতেই বলছে, তাহলে তিনি কেন হুজুরের বিরুদ্ধে অভিযোগ করবেন? তা তিনি যেহেতু হুজুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার মানে এখানে সত্য এটা হতে পারে। আবার হতে পারে যে মেয়েটি হয়তো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেনি, সম্ভাবনা সবকিছুই থাকছে। আমরা কোনো বিষয়টাকেই এখানে প্রাধান্য দিতে চাচ্ছি না। মৌলিকভাবে আমি অন্য একটি বিষয় সামনে রাখবো, যে এই বিষয়টাকে সামনে এনে মূলত একটি শ্রেণী মাদ্রাসাকেই বন্ধ করে দিতে চাচ্ছি, যেটা আদতে কোনোভাবেই কাম্য না। আমরা যদি একটু ভিডিওটি দেখে আসি, আমি পূর্ণাঙ্গ দেখাবো না, আমি মেয়েটির সাক্ষাৎকার আছে 4 মিনিটে, এখান দেখাচ্ছি একটু। তবে এখন আবার অভিযোগের কথা অস্বীকার করছেন সেই ছাত্রী। জোর করে স্বীকারোক্তিমূলক বক্তব্য নেওয়া হয়েছে এমন দাবি তার। ওনারা ব্যাগ জাত গোষ্ঠী আইসা আমার এখন আটকাইছে। পরে আমি অনেক ভয় পাইছিলাম, ভয়ে অনেক কাঁদছিলাম। আরেক বেটি কয়েকটি ক ক ক না করলে পুলিশে বেরোলে যাবো। হের লেগে আমি এই যে এই মিথ্যা কথাটা বলছিলাম। তো হুজুর আমার খুলছালু। ওনারা বলছিল যে তারা বলে খুলে তুলছাল বলে, আমি কয়েকটি সত্যি কথা কইস মেরে পুলিশ আয় তারা বেরোলে যাবো। এই ঘটনাকে কেন্দ্র করে সাভার মডেল থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে এখানে মেয়েটিকে সত্য কথা বলতে বলা হয়েছে, তাহলে মেয়েটি সত্য বলার কথা ছিল যে না আমার সাথে কোনো কিছু ঘটেনি। এরপরেও তিনি কেন এই অভিযোগটি করলেন সেটা স্পষ্ট নয়। তো এখন এই সংবাদটার পরবর্তীতে এসে অনেক আলেম উলামা তারা বলছেন যে আসলে এটাই সত্য, অর্থাৎ মেয়েটিকে কোনো কিছুই করেনি, শুধুমাত্র কোনো মাদ্রাসার বিরুদ্ধে কারো কারো হয়তো অভিযোগ ছিল বা অসন্তোষ ছিল, সেই অসন্তুষ্টের ভিত্তিতেই মূলত এমন একটা অভিযোগ করা হয়েছে। আমি আসলে তাদের পক্ষের সাথেও আমি একমত নই, কারণ আমি নিজেও মাদ্রাসার সাথে জড়িত, মাদ্রাসায় আমার সন্তানরাও পড়ালেখা করে, আমি নিজে একজন আলেম, যে কারণে কথাগুলি যখন আমাদের বিরুদ্ধে আসে অবশ্যই আমাদের খারাপ লাগবে। তার মানে এই নয় যে সকল অভিযোগ আমরা তড়ি মেরে উড়িয়ে দিব।
অভিযোগের পিছনে অবশ্যই সত্যতা উদ্ঘাটন করতে হবে, সেটা প্রশাসনিকের দায়িত্বে যারা আছেন নিশ্চয়ই তারা করবেন। তবে প্রমাণের আগে আমরা কোনোটাই নিশ্চিত রূপে বলতে পারি না যে এটাই মানে নিশ্চিত আর ওটা মিথ্যা, এটা আমরা বলতে পারি না। এটা বললে বরং প্রকারান্তরে আমরাও মিথ্যা একটি ঘটনার সাক্ষ্য দেওয়ার জন্য হয়ে যাব, যেটা আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা কোনো মিথ্যা সাক্ষ্য দিবা না। আমাদের প্রত্যেকটা কথা কিন্তু সাক্ষ্য, অর্থাৎ আমি যেই দিচ্ছি এখানে আমার মতামত দিচ্ছি সেটাও এক ধরনের সাক্ষ্য। তবে আমি যদি একটা সাইডে মতামত ব্যক্ত করি সেটা ওই সাইডের জন্য বা তাদের পক্ষে আমার একটা সাক্ষ্য প্রদান হয়ে যাচ্ছে, এটা কোনো ক্রমেই কাম্য নয়। এবং কোনো আমার কথার কারণে যদি সত্যটা ধামাচাপা পড়ে যায় তাহলে কিয়ামতের মাঠে কিন্তু আমাকেও আল্লাহ তাআলা পাকড়াও করার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘটনাটা খুবই গুরুতর, তবে এখানে নয় ছয় করার কোনো সুযোগ নেই, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা খুবই জরুরি। তাছাড়া বাস্তবিক ক্ষেত্রে এমন হয় যে একটা মেয়ে এই ধরনের অভিযোগ কখনোই আনে না, কারণ প্রত্যেকটা মেয়েরই আত্মমর্যাদাবোধ রয়েছে, তাদের বিবাহ দেওয়ার কোনো বিষয় রয়েছে। আমি নিজে একটি মাদ্রাসায় এই ধরনের কিছু অভিযোগ পেয়েছিলাম, পরবর্তীতে একটা মেয়ের স্টেটমেন্টও নিয়েছিলাম। সেই মেয়েটা আমার কাছে স্পষ্ট বলেছিল যে এই ধরনের কিছু কাজ আমার সাথে অনৈতিকভাবে করেছে। পরবর্তীতে দেখলাম ওই হুজুরা ওই মেয়েটাকে কনভিন্স করে ফেলেছে বা আরো এলাকার মানুষ তার সাথে কথা বলছে। পরবর্তীতে মেয়েটা অস্বীকার করলো, বললো না আমি ভয়ে বলছি, কেন আমি তো কোনো ভয় তাকে দেইনি। তো এই ধরনের অভিযোগগুলি যে একেবারেই ঠুনকো তা নয়, এর পিছনে অবশ্যই কোনো না কোনো সত্যতা থাকে। মূলত আমার ওই ঘটনাটা আমি যে ঘটনা বলছি রেফারেন্সটা টানছি, সেই ঘটনার পরবর্তীতে ওই মেয়ের মা বাবা তারা চিন্তা করেছে যে আমাদের মেয়েকে বিবাহ দিতে হবে, এই কারণে ঘটনাটা চেপে যেতে হবে। এবং তাদের চাপের কারণে, অর্থাৎ বাবা মা যখন বলছে যে তুমি এই ধরনের কথা অস্বীকার করবা, বলবা না, কারণ তোমার বিয়ে দিতে হবে, আমাদের সমাজে আছে, সমাজে মুখ দেখাতে হবে, অর্থাৎ আত্মমর্যাদা বা সম্মানের দিকে তাকিয়ে তারা ঘটনাকে পরবর্তীতে অস্বীকার করেছে। এই ছিল বাস্তবতা। তো এমন ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটে। ঘটনাটা কোনো কিছু আপনার ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। কোনো একটা তথ্য আসলে সেটাকে অবশ্যই তদন্ত করে তারপরে একটা ডিসাইড করা, সিদ্ধান্ত নেওয়া। ওই জন্য আমি যেই সকল আলেম ওলামা এই বর্তমান আমি এখন যে ভিডিওটি দেখালাম, এই ভিডিওটি তথা এই নিউজটি আসার পরে তারা এই নিউজটি শেয়ার দিয়ে হুজুরের নির্দোষের কথা বলছেন, আমি তাদের পক্ষে যেমন একমত নই, আবার মেয়েটি প্রথম যে স্টেটমেন্ট দিয়েই শুধুমাত্র হুজুরের বিরুদ্ধে অভিযোগ করেছিল সেটার পক্ষেও আমি একেবারে শতভাগ একমত নই। বরং আমি সত্য উদ্ঘাটন চাই, এবং সত্য উদ্ঘাটনের পরে যদি হুজুর নির্দোষ হন তাহলে যারা যারা হুজুরের সাথে খারাপ আচরণ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, আর যদি হুজুর দোষী হন তাহলে হুজুরের শাস্তি হওয়া উচিত। এটা হচ্ছে এই পর্বটা শেষ। ঠিক নারায়ণগঞ্জের যে ঘটনাটা ঘটেছিল সেটা তো আমরা দেখেছি যে সেখানে হুজুর ডিএনএর মাধ্যমে নিশ্চিত হয়েছেন। ইভেন কয়েকদিন আগে আরেকটা হুজুর এভাবে গ্রেফতার হয়েছেন, এখনো তিনি গ্রেফতার অবস্থায় আছেন, তার মামলাটা নিষ্পত্তি হতে সময় লাগবে। তো আমরা প্রত্যাশা করব যে এই ধরনের প্রত্যেকটা মামলা যেন দ্রুততার সাথে নিষ্পত্তি করা হয়। কয়েকদিন আগে আমরা দেখলাম রামিসার একটি ঘটনা, যেখানে এক সপ্তাহের ভিতরে অর্থাৎ 7 কার্য দিবসের ভিতরেই মামলা শেষ করার কথা বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্তত 1 মাসের ভিতরে এই মামলা শেষ করা হবে। তো এটা যখন কোনো একটা বিষয় ভাইরাল হয়ে যায়, শুধুমাত্র সেই মামলার ক্ষেত্রেই এভাবে দ্রুততা করা বা দ্রুত বিচার করা, এটা কোনোভাবেই আসলে আমাদের কাম্য না। আমি সেই ভিডিওতেও বলেছিলাম যে আমরা চাই প্রত্যেকটা এই শিশু নির্যাতনের প্রত্যেকটা ঘটনার জন্য দ্রুত বিচার কার্যক্রম শেষ করা যায়। তাহলে কি হবে, যদি হুজুর নির্দোষ হয় তাহলে দ্রুত তার সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করা যাবে, আর্থিকভাবে তার যেই সমস্যা সেটাও খুব বেশি নষ্ট হবে না। ইভেন তার যেই অন্যান্য আনুষঙ্গিক যেই সমস্যা, যেমন দীর্ঘদিন জেলে থাকা, নির্দোষ হওয়া সত্ত্বেও, সেটাও তাকে থাকতে হবে না। আর যখন কোনো মামলা দ্রুতই শেষ করবেন তখন প্রয়োজনে নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত যদি তাদেরকে হেফাজতে নেওয়া হয়, প্রয়োজনে তাদেরকে আত্মমর্যাদা যেহেতু তাদের রয়েছে, তাদের সম্মান যেহেতু রয়েছে, তাদের কোনো ধরনের ভিডিও প্রচার করা যাবে না, ছবি প্রচার করা যাবে না, কোনোভাবেই যেন তাদেরকে পাবলিকলি এভাবে ওপেন হয়ে না যায়, সেই বিষয়টা আদালতেরও দেখা উচিত, সংবাদ বা মিডিয়ারও দেখা উচিত, এবং এই বিষয়টা আদালতের হস্তক্ষেপ করা উচিত। এজন্য আমি বলবো যে এই বিষয়টা খুবই গুরুত্ব দেওয়া উচিত যে প্রত্যেকটা ধর্ষণের মামলা, বিশেষত এই শিশু ধর্ষণ যেই মামলাগুলি, সেগুলি যেন এভাবে আলাদা একটা আইন করা হয় বা আলাদা একটি কোর্ট করা হয়, যে কোর্টের মাধ্যমে কোনো বন্ধ টন্ধ থাকবে না। শুধুমাত্র শুক্রবার ছাড়া প্রত্যেক দিন প্রত্যেক কার্য দিবসের শুনানি হবে, এবং প্রয়োজনে 1 দিন পর পর বা 2 দিন পর পরই তাদের দেওয়া হবে, ডেট দেওয়া হবে, এবং এই কাজ শেষ হবে সর্বোচ্চ 1 মাসের ভিতরে। এরকম একটা আইন করা দরকার। এবং এই আইনের পরে গিয়ে যে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে যখন বিচারিক আদালতের বিচার শেষ হবে, সেটা আপনি যত দ্রুতই করেন, এরপরে তো আছে হাইকোর্ট। আমরা তো বাঙালি হাইকোর্ট দেখাতে পারঙ্গম। তো হাইকোর্টে নিয়ে একটা মামলা 7 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর
ঝুলিয়ে রাখার রেকর্ড কিন্তু আছে। অতএব ওই জায়গায় মাননীয় প্রধান বিচারপতি যিনি আছেন তাকেও আহ্বান করব যে তিনি যেন এই বিষয়টাও সুরাহা করেন যে এই ধর্ষণের যত মামলা আপিলে আসবে সেই মামলাগুলি যেন দ্রুত 1 থেকে 2 মাসের ভিতরে নিষ্পত্তি করা যায়। এই জন্য অন্তত ভিন্ন কোনো করবেন, কোর্ট গঠন করবেন, হাইকোর্টে কোনো বেঞ্চ গঠন করবেন, যেই বেঞ্চের কাজই হবে শুধুমাত্র নারী শিশুদের নিয়ে কাজ করা, এবং সেই বেঞ্চ ভাঙবেন না আপনারা। এমন না যে বিচার করতেছে এরপরে বেঞ্চ ভেঙে গেছে আবার নতুন বেঞ্চ আসতে আসতে টাইম নষ্ট হবে, এটা করবেন না। বরং ওই বেঞ্চটা একেবারে বলবৎ থাকবে, অন্তত 3 বছর বা 5 বছরের জন্য একটা বেঞ্চ, যে 2 জনের একটা বেঞ্চ থাকবে, এরা 2 জনই শুনানি করবেন শুধুমাত্র ধর্ষণজনিত যে বিষয়গুলি, এবং তারা এইটার উপরই তারা বেশি সময় দিবেন, পড়ালেখা করবেন, যাতে করে তারা যেন নির্ভুলভাবে প্রত্যেকটা মামলা দ্রুত বিচার শেষ করতে পারবেন। সর্বশেষ আমি মাদ্রাসা নিয়ে 2-1টি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনাটি। মাদ্রাসার বিষয়ে বলবো যে এই মহিলা মাদ্রাসাগুলি যেইভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে, মহিলা মাদ্রাসার পুরুষ শিক্ষকদের বিরুদ্ধে, এই ক্ষেত্রে আসলে মহিলা মাদ্রাসার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? মাদ্রাসাকে আদৌ বন্ধ করে দেওয়া উচিত নাকি ভিন্ন কিছু? আমি এই জায়গায় বলবো যে আপনার কানে সমস্যা হয়েছে মাথা কেটে ফেলবেন, বা মাথা ব্যথা হচ্ছে মাথা কেটে ফেলবেন, এটার পক্ষপাতে আমি নই। মাথা ব্যথা হয়েছে আপনি ব্যথার ট্রিটমেন্ট করবেন এবং তার যা করা সেটা আপনি করবেন, কিন্তু মাথা কেটে ফেলা এটা কোনোভাবেই যৌক্তিক কোনো কাজ নয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মাদ্রাসায় সমস্যা আছে, শুধু মাদ্রাসা কেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় এই সমস্যাগুলি এখন জর্জরিত। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি সমস্যা যেখানে, তার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। মাদ্রাসা বন্ধ করা, স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ করা, সেটা কোনোভাবেই যৌক্তিক কোনো আলোচনা হতে পারে না। বরং আলোচনার বিষয় হচ্ছে সমস্যা উদ্ঘাটন কত তাড়াতাড়ি করা যায় এবং সমস্যা নিরূপণ কিভাবে করা যায়, সমস্যা যেন চিরতরে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা। এই ক্ষেত্রে সরকারি পদক্ষেপের থেকে আমি বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান করব মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে, বেফাক আছে, হাইয়া আছে, বা আরো যেই সমস্ত বোর্ডগুলি আছে সেই বোর্ডদেরকে আমি আহ্বান করব তারা যেন এই বেফাককে নিয়ে বা এই মহিলা মাদ্রাসাকে নিয়ে তারা একটা করেন, নীতিমালা করেন, যেই নীতিমালার ভিত্তিতে মহিলা মাদ্রাসাগুলি পরিচালিত হবে। বিশেষত আবাসিক কোনো মহিলা মাদ্রাসা করতে হলে তার জন্য ভিন্ন নীতিমালা, বা অনাবাসিক করতে হলেও তার জন্য ভিন্ন নীতিমালা, কোনো পুরুষ শিক্ষক সেখানে এলাও কিনা, এলাও হলে কিভাবে পড়াবে। বর্তমান কিন্তু অনলাইনের যুগ এবং অত্যাধুনিক যুগ। আমি এখানে বসে কথা বলতেছি, সারা বিশ্ব থেকে আমার এই কথাটা শুনতে পারতেছে। তাহলে একজন পুরুষ শিক্ষক যদি মহিলা মাদ্রাসায় পড়াইতেই হয়, তাহলে তাকে ওই মাদ্রাসায় অবস্থান কেন করতে হবে? কেন তাকে ওই মাদ্রাসায় যাইতে হবে? সে মাদ্রাসায় যাইতে পারবে না। অর্থাৎ একটা মহিলা মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক এলাও না। যদি পড়াইতে হয় সে ভিন্ন কোনো জায়গা থেকে পড়াবে, অনলাইনের মাধ্যমে হোক অথবা অডিও কলের মাধ্যমে হোক, যেভাবেই হোক সেখানেই থাকবে, সাউন্ড বক্স থাকবে, সাউন্ড বক্সের মাধ্যমে সে পড়াবে। এবং শুধুমাত্র এমন না যে আপনি এক রুমে থেকে পড়াবে আর এক রুম থেকে ছাত্রীরা থাকবে, সেটাও না, বরং এটাও অনেকটা সমস্যা তৈরি করে। তো এই জন্য আমি বলবো অধিক সতর্কতার সাথে যদি আমরা এই বিষয়গুলি হ্যান্ডেল করা যায়, তাহলে সুশীল যারা আছেন, বিশেষ করে বাঙ্গু সুশীল যারা এই মাদ্রাসা নিয়ে যাদের চুলকানি আছে, বিশেষ করে বামপন্থী যারা, তাদের যে চুলকানি, এই চুলকানি কিন্তু বন্ধ করা যাবে। অন্যথায় একটা সময় কিন্তু এই আলোচনা আসবে বা এই কথা উঠবে যে মহিলা মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হোক। অলরেডি কথা উঠতেছে। এই জন্য আমি বিজ্ঞ উলামা ইকরাম যারা আছেন, মাদ্রাসার সাথে যারা সম্পর্কিত, বিশেষ করে বোর্ডগুলির সাথে যারা সম্পর্কিত, তারা সব বোর্ডগুলি যদি মিলে একসাথে বসেন, অথবা হাইয়া যদি উদ্যোগ নেন, যেহেতু হাইয়ার আন্ডারে সব বোর্ড, তো হাইয়া যদি উদ্যোগ নেন, তাহলে তারা যদি একটা নীতিমালা প্রণয়ন করে বলেন যে প্রত্যেকটা মহিলা মাদ্রাসার জন্য এই নীতিমালা ফলো করা জরুরি। যেহেতু হাইয়া সরকারি প্রতিষ্ঠান, হাইয়া সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান, অতএব হাইয়ার কমান্ড সকলে মানতে বাধ্য। এই কারণে আমরা বলছি যে এই মাদ্রাসা কর্তৃপক্ষ যদি এই বিষয়টা না করেন, তাহলে এক সময় আসবে যে সরাসরি সরকার এখানে হস্তক্ষেপ করবে। আর সরকার যদি হস্তক্ষেপ করে, তাহলে ওলামাদের অনেক সমস্যা হবে এবং মাদ্রাসাগুলির অনেক সমস্যা হবে। সেই কারণে আমি বলছি যে আপনারা নিজেরাই চেষ্টা করেন কিভাবে সমস্যা সমাধান করা যায়, সেটা যদি আপনারা উদ্যোগ নেন, তাহলে আশা করি এর একটা সুন্দর সমাধান করা যাবে। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের যে কোনো মতামতের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।